কুন্তলা গাড়ি দিয়ে কোথাও একটা যাচ্ছিল, হঠাৎ করে রূপাকে দেখতে পায়। আর রূপাকে দেখে তখন কুন্তলা তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে গাড়ি ধাক্কা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এদিকে তখনই রূপা অজ্ঞান হয়ে রাস্তার মধ্যে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাড়ি ফেরার পথে ছিল সুদীপা। সুদীপা তখন তাকে দেখে কোলে করে নিয়ে তাকে হসপিটালের দিকে রওনা। মন্দিরে আসে তার মাকে খোঁজার জন্য, আর সকলকে জিজ্ঞাসা করে, আমার মাকে দেখেছো তোমরা? আমার মা তো এখানে আসার কথা, আমার মা কি এখানে আসেনি? এ বলেই তখন সকলকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সকলেই তাকে পাগল মনে করে তাকে ধাক্কা মেরে ফেলে দিতে শুরু করে। ঠিক একই মন্দিরে জোট খোলার জন্য চলে আসে সুদীপা এবং আদিত্য। তারা দুজনে প্রার্থনা করতে লাগে। আদিত্য তখন মনে মনে বলে, সব কিছু যেন ঠিক হয়ে যায়, আমি যেন আমার স্বার্থ হাসিল করতে পারি, আমি যেন সবসময় সুদীপার পাশে দাঁড়াতে পারি। এই বলে তখন সুদীপার দিকে তাকায়। আর সুদীপা তখন বলে, সকল অমঙ্গল যেন কেটে যায় ঠাকুর, তুমি আমাদেরকে রক্ষা করো। আর এদিকে তাদের জোট খোলার জন্য পুরোহিত মশাই তাদেরকে বসিয়ে দেয়। আর তাদেরকে তখন জিজ্ঞেস করে, তোমাদের বাড়ির লোক কি আসেনি নাকি? আর তখনই সুদীপা এবং আদিত্য বলে, কেউ আসেনি, আপনারা যা ব্যবস্থা করার করে ফেলুন, আমরা দুজনে সব নিয়ম কানুনগুলো মেনে ফেলবো। ঠাকুর মশাই তখন বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি দীপা। এই বলে তখন সুদীপা এবং আদিত্যকে বসিয়ে দেয়। সকলেই সেখানে দাঁড়িয়েছিল। সকলের সামনে এবার সুদীপা এবং আদিত্যের জোট খোলা হবে। অন্যদিকে দেখা যাবে অব্র জানতে পারে যে শুধুমাত্র তাকে শুধু পরমাই ঠকায়নি, ঠকিয়েছে পরমার বাবা এবং মা। পরমার বাবা এবং মা আগে থেকে জানতো যে পরমা আদিত্য তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। এদিকে পরমা কান্নায় ভেঙে পড়ে আর তখন তাদের মাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। আর তখনই অব্র দরজার আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে। পরমার সঙ্গে তখন আলাদা কথা বলে অব্র। এদিকে অব্রর সঙ্গে কান্নায় ভেঙে পড়ে। তখনই আবার পরমা। অব্র তখন বলে ওঠে, কেন তুমি আমাকে ঠকালে? শুধু তুমিই নও, বরং তোমার বাবা মাও এই বিষয়টা জানতো, শুধুমাত্র আমি জানতাম না। আমাকে জানালে কি এমন হয়ে যেত? এদিকে পরমা বলে, আমারই ভুল হয়েছে, আমার জীবনটাই এভাবেই এলোমেলো হয়ে গেল। অন্যদিকে কুন্তলা আবারও যায় পরমা এবং আদিত্যের বাবার সঙ্গে দেখা করার জন্য। কুন্তলা তখন বলে, আপনাদের বাড়িতে বারবার আমি আসছি, কিছু আবার মনে করবেন না। আমি তো চাই প্রত্যেকটা ঘরে ঘরে মঙ্গল হোক, অমঙ্গলকে দূর করাই তো আমার কাজ। আমি তো ঘোর দেখতে পাচ্ছি এই বাড়িতে অমঙ্গল নেমে আসছে, আর আমি কি করে থাকতে পারি বলুন তো? আর সেজন্য আবারও আপনার কাছে আসলাম। আদিত্যের বাবা বলে, কিন্তু আপনি বারবার এসে তো কিছু একটা করতে পারছেন না। দেখুন মা, আমরা কিন্তু আপনার ভরসায় আছি, কিন্তু আপনি যদি কিছু না করেন আমরা কোনোভাবেই তাকে এ বাড়ি থেকে তাড়াতে পারবো না। এদিকে কুন্তলা বলে, তা আপনার ছোট বৌমা এখন কোথায় আছে? এদিকে তখনই আদিত্যের বাবা বলে, তারা জোট খোলার জন্য মন্দিরে চলে গিয়েছে। আর তখনই কুন্তলা মতলব করতে থাকে। কুন্তলা তখন মনে মনে বলে, এই ফাঁকে এই কাজটা সেরে নিতে হবে, যে করেই হোক ওকে আমার হাতের নাগালে নিয়ে আসতে হবে। সুদীপার পিসি তখন আড়াল থেকে তাদেরকে দেখে ফেলে। তাদেরকে দেখে তাদের সমস্ত কথাগুলো শুনতে থাকে। তারা দিদিমণিকে এই বাড়ি থেকে তাড়ানোর পায়তারা শুরু করে দিয়েছে। এখন দিদিমণি মন্দিরে গেছে, এখন এ মা যদি কোনো ক্ষতি করে দেয়, আমার দিদিমণি যেন কিচ্ছু না হয়, ঠাকুর তুমি রক্ষা করো। এই বাড়ির লোকগুলো কতটা খারাপ, আমার দিদিমণিটা এভাবে অনাথ বলে যে সকলে তার উপর এভাবে চড়াও হয়ে বসে থাকবে, তা আমি কোনোভাবেই সহ্য করব না। দিদিমণির কোনো ক্ষতি আমি হতে দেব না। অন্যদিকে কুন্তলা মনে মনে বলে, তার মানে এখন সুদীপা আছে আর সাথে ওই আদিত্য বলে ছেলেটাও মন্দিরে আছে। এই সুযোগে আমাকে কিছু একটা করতে হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে সুদীপাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যেতে হবে। তাকে কোনোভাবেই এই বাড়িতে রাখা যাবে না। একদিকে তাদেরও লাভ, আমারও লাভ। যেহেতু কোনোভাবেই সোজা আঙ্গুলে ঘি উঠাতে পারছি না, তাই আমাকে আঙ্গুলটা বাঁকা করতেই হবে। আমাকে এই বংশটাকে নির্বংশ করে দিতে হবে, বংশটাকে একদম শেষ করে দিতে হবে। এ বলে তখন আদিত্যের বাবার সঙ্গে কথা বলে। তখনই আবার কুন্তলা বলে, আমি এখন আসি, জয় মা জয় মা। এই বলেই তখন কুন্তলা বাড়ির বাইরে বের হয়ে যায়। বাড়িতে পরমার বাবা এবং মা আসে। পরমা ফোন করে তাদের বাবা মাকে আসতে বলে, আমাকে এখান থেকে নিয়ে যাও। এদিকে বড়মা তাদেরকে দেখে ভীষণই খুশি হয়ে যায়। পরমার বাবা এবং মা বলে, বিনা নেমন্তন্নে এ বাড়িতে চলে আসলাম হুট করে, কিছু মনে করবেন না। বড়মা তখন বলে, আপনারা যখন খুশি এ বাড়িতে আসতে পারেন, এটা তো আপনাদের মেয়েরই বাড়ি, আর এত কিছু কিসের জন্য আনতে গেলেন? এত কিছু আনার কি দরকার ছিল? এদিকে বড়মা তাদের হাত থেকে কাপড় চোপড় মিষ্টিগুলো নিয়ে চলে যায় আর তারা বসে বসে গল্প করতে থাকে। তখনই পরমার বাবা এবং মা বলে, দেখুন জামাই বাবা তো ডিউটিতে গিয়েছিল আর ফিরে আসেনি, তাদের কিছু ভৈতব্য ছিল, সেগুলো পালন করা, তাদের জোটগুলো তো খুলে দিতে হবে। তাই আমরা এসেছিলাম জামাইকে আর মেয়েকে নেমন্তন্ন করার জন্য। তাদেরকে আমাদের বাড়িতে যেতে হবে, আর জামাই আদর তো আমরা করতে পারিনি, জামাই আদরটাও তো করতে হবে। সেজন্য আপনার প্রতি আমার কৃতজ্ঞ আবেদন, আপনি প্লিজ ওদেরকে একটু পাঠিয়ে দেবেন, আমরা যেন ওদেরকে নিয়ে যেতে পারি। এদিকে তখনই আবার পরমা বলে, হ্যাঁ অবশ্যই যাবে, কারণ সকলের কপালে তো আর জামাই আদর জুটে না। আর এদিকে নিচে নেমে আসে সুদীপা। সুদীপাকে দেখিয়ে দেখিয়ে এই কথাগুলো বলতে থাকে বড়মা। সুদীপাকে অপমান করে কথা বলতে থাকে। পরমা তখন মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই সুদীপাকে উদ্দেশ্য করে মা এই কথাগুলো বলছে। বড়মা তখন বলে, তা আপনারা আপনাদের জামাই এবং মেয়েকে কবে নিয়ে যেতে চান? তখনই আবার পরমার বাবা এবং মা বলে, যদি আপনি কিছু মনে
না করেন, আমরা ওদেরকে আজকেই নিয়ে যেতে চাই, আমরা চাই আমাদের সঙ্গেই যাক। এদিকে বড়মা বলে এভাবে তো হুটহাট করে কিছু হয় না, তাদেরও তো একটা মতামত রয়েছে, অথচ কেউ তো আমার কথা এখন আর শোনে না। অব্র তখন বলে মা কি বলছো কি, তোমার কথা আমি শুনি না মানে? তোমার সব কথাই তো আমি শুনি। তখনই আবার বড়মা বলে তুমি যদি সব কথাই শুনতে তাহলে আমার কোনো কথারে অবাধ্য হতে না। এদিকে সকলের সামনে অব্র বলে তোমার সব কথাই আমি শুনি, তোমার কথাই তো এই বিয়েটা করেছি। এদিকে এই কথা শুনে পরমার বাবা এবং মা ভীষণই চমকে ওঠে, জামাই বাবা যে এসব কী করছে। বড়মা তখন বলে আমার পছন্দে মানে? তুমি পছন্দ করনি? বিয়ের আগে তো দেখতাম তুমি নাকি খুব পছন্দ করেছো পরমাকে, সেই জন্যই তো আমি তোমাদেরকে বিয়েটা দিয়ে দিয়েছি। এদিকে সুদীপ আর পিসি তখন বলে যেহেতু ওদের জোটটা খোলা হবে, আমার দিদিমণি এবং জামাই বাবারও তো জোট খোলার পালা, তাদেরও তো জোট খোলা হয়নি। আমি বলছিলাম কি একসঙ্গে যদি হয়ে যেত তা ভালো হতো না। আদিত্যের বাবা বলে এই একদম চুপ, সবসময় এভাবে নাক গলাও কেন? হ্যাঁ, একটা বিষয়ে কথা হচ্ছে, আমার ছেলে কোথায় যাবে? তার কি কোনো বাড়িঘর আছে নাকি? কোথায় জামাই আদর করবে তাকে নিয়ে? এদিকে তখনই নিচে নেমে আসে আদিত্য আর সুদীপা। আদিত্য তখন পিসিকে বলে আপনি একদম চিন্তা করবেন না, আমরা জোট খুলে নিব, আমরা মন্দিরে চলে যাব, আপনি একদম চিন্তা করবেন না। আর এই কথা শুনে পিসি তো ভীষণই খুশি হয়ে যায়। আদিত্য সুদীপার দিকে তাকিয়ে বলে তা আপনার কোনো কিছু কি প্রবলেম আছে নাকি? আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে তা সকলের সামনে বলে দিতে পারেন, আমার কিন্তু এতে কোনো প্রবলেম নেই। আমি যেহেতু আপনাকে বিয়েটা করেছি এটা তো আমাকে মানতেই হবে। সুদীপা তখন বলে আপনার ইচ্ছা, কিন্তু আমি এটা কখনো চাই না জোট খোলার জন্য। তখনই আবার সুদীপাকে আদিত্য বলে ওঠে কিন্তু এটা নিয়ম, এই নিয়ম পালন করতে হবে। বড়মা সুদীপাকে অনাথ অনাথ বলে চিল্লাতে শুরু করে, আর এদিকে পিসিমণি রেগে যায়। অনাথ অনাথ কাকে বলছেন আপনি? কাকে অনাথ বলছেন? আর পিসিমণির মুখে কথা শুনে সকলে ঘাবড়ে যায়। পিসিমণি তখন চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বলে এ আমি কি বলে ফেললাম, কোথায় কি বলতে হবে সেটাও তো আমার এখন মাথায় নেই। এ বলে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আদিত্যের বাবা তখন আদিত্যের কাছে আসে এবং বলে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কি একবার ভেবেচিন্তে কথা বলছিস? যেখানে বড়মা কথা বলছে তোর, তুই কিন্তু একটু বেশি বার বেড়ে যাচ্ছিস। এদিকে বড়মা বলে কোথাও যাবে না, তোমরা মন্দিরেও যাবে না। আর এদিকে অব্র তখন বলে মা আমি যাব, আর কোনো কথা হবে না, আমিও চাইলে মন্দিরে যেতে পারি তুমি যদি চাও। এদিকে তখনই বড়মা বলে আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি সেখানেই যাবে, তুমি পরমাদের বাড়িতে যাবে, তারা আমাদের বাড়িতে এসেছে, তাদেরকে অসম্মান করবে তুমি? তাদের কি কোনো সম্মান নেই? এদিকে বড়মা তাদেরকে কথা দেয় আপনারা যান, আমি নিজ দায়িত্বে আপনাদের মেয়েকে এবং আমার ছেলেকে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব। এই বলে তখন পরমার বাবা এবং মাকে আশ্বাস দেয়। এদিকে তখনই পরমার বাবা এবং মা পরমার সঙ্গে কথা বলে আমরা যাচ্ছি, তোরা একটু পরে চলে এসিস। আর তখনই বড়মা তার ছেলে অব্রর কাছে আসে। অব্রর কাছে এসে বলে কেন রে অব্র, তুই এরকম তো ছিলি না, তুই হঠাৎ করে কেন এতটা পাল্টে গেলি? আমার মুখের উপর কেন কথা বলিস? কিসের জন্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তখনই আবার অব্র বলে আমি আর কোনো কথা শুনতে চাই না মা, আমার জন্য অন্য কেউ অপমানিত হোক তা আমি কোনোভাবেই চাই না। আর এদিকে তখনই সুদীপার দিকে তাকায় অব্র, আর তখনই বড়মা বুঝতে পারে সুদীপার কথা চিন্তা করে আসলে বড়মার সঙ্গে এই খারাপ ব্যবহার করছে অব্র। অব্র আর কোনো কথা না বলে উপরে চলে যায়। বড়মা তখন সুদীপার দিকে তাকিয়ে থাকে। এদিকে সুদীপার শাশুড়ি আদিত্যের মা সুদীপাকে সাজিয়ে দেয়। সুদীপাকে তখন আশ্বাস দেয় সব কিছু ঠিক হয়ে যাবে, আজকে যা, তোরা মন্দিরে যা, জোটটা খুলে আয়। আর এদিকে আড়াল থেকে সুদীপা এবং তার মায়ের কথা শুনতে থাকে আদিত্য। আদিত্য বলে নিশ্চয়ই মা ওর সঙ্গে কথা বলছে, আমি আর ভিতরে যাব না। এদিকে সুদীপা আর আদিত্যের মা কথা বলতে থাকে। আদিত্যের মা সুদীপাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে সব কিছু ভুলে যাস মা, আমার ছেলেটা ভাগ্য করে তোকে পেয়েছে, সেদিন যদি সেখানে না যেত তোদের তো বিয়েটা হতোই না। বিয়ে কিন্তু একটা 7 জনমের বাঁধা, আর আমার ছেলেটা ভাগ্য করে তোকে পেয়েছে। এ বলে তখন সুদীপাকে বোঝানোর চেষ্টা করে। সুদীপা তখন পুরনো কথাগুলো মনে করতে থাকে। এদিকে আদিত্য ঘরের ভিতর প্রবেশ করে না, আদিত্য বাইরে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনতে থাকে। সুদীপা তখন বলে ওঠে আপনি আমার কথা বলছেন, আমি তো আপনাকে দেখছি, আপনি তো নানাভাবে অপমানিত হচ্ছেন বাড়ির সকলের সামনে। আর এই কথাগুলো শোনার পর তখনই আদিত্য ভেতরে যায়। আদিত্য ভিতরে গিয়ে বলে আমার মায়ের ব্যাপারে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? সুদীপা বলে সে সাহস লাগে না, সে সাহস নিজের করে নিতে হয়। কেন আমি কি ভুল কিছু বলেছি নাকি? মাকে অপমান করা হয়নি? আপনার সামনে বাবা মাকে কত রকম গালাগালি করে, অপমান করে, বড়মা অপমান করে। বড়মা কিসের জন্য অপমান করবে? বাড়িটা কি শুধুমাত্র বড়মার উপর কি কেউ কোনো কথা বলতে পারে না নাকি? এভাবে দিনের পর দিন অত্যাচার করে যাবে, এগুলো আমি কোনোভাবেই সহ্য করে নিব না। তখন এবার আদিত্য বলে আপনি 2 দিন হয়েছেন এই বাড়িতে এসেছেন, না জেনে কোনো কিছু বলবেন না। বড়মাকে সকলে শ্রদ্ধা করে সম্মান করে, আর সেজন্যই কেউ কিছু বলে না। আর আমার বাবা এতটাও খারাপ না, আমার বাবা খুবই ভালো। এদিকে আদিত্যের এই মুখোশটা ভাঙানোর জন্য আদিত্যের মা বলে হ্যাঁ রে মা, তুই আমার কষ্টটা বুঝতে পেরেছিস, আসলে আমারও কিন্তু কষ্ট হয় এভাবে যে অপমানিত হই সকলের সামনে, কি করব। তখন আমার ছেলেটাও আমাকে অপমান করে কথা বলে, আমার ছেলের সামনে আমাকে অপমান করে, কিন্তু আমি কিছুই বলতে পারি না। অন্যদিকে দেখা যাবে অব্র এবং পরমা তাদের বাড়িতে চলে আসে, অর্থাৎ তাদের জোট খোলা হবে। পরমা আদিত্যকে বলে আজকে এখানে অনেক লোকজন থাকবে,
অন্তত আমাকে কোনোভাবে ইমপ্রেস করো না, আমাকে হতাশ করো না প্লিজ, আমার সঙ্গেই থেকো। তখনই অব্র বলে তোমার সঙ্গে মানে? তোমার সঙ্গে প্রশ্নই আসে না। ঠিক সেই মুহূর্তে পরমার মা এবং বাবা চলে আসে। পরমার মা বলে কি ব্যাপার, তোরা তো কলিং বেলও বাজাসনি, হুটহাট চলে আসলি। কিছুক্ষণ পর সকলে বরণ ডালা নিয়ে আসে। অব্র এবং পরমাকে বরণ করে নিতে শুরু করে। ঠাকুরমশাইও সেখানে চলে আসে তাদের জোট খোলার জন্য। তারা দুজনেই মেঝেতে বসে পড়ে আর তাদের দুজনকেই জোট বেঁধে দেওয়া হয়। ঠাকুরমশাই মন্ত্র পাঠ করে থাকে। হঠাৎ করে দেখা যাবে অব্র রেগে গিয়ে উঠে পড়ে এবং বলে হয়েছে, এসব কিছু আমার আর ভালো লাগছে না। গ্রামের লোকেরা বলে কি ব্যাপার, জামাই এরকম গোমরামুখ করে রেখেছে কেন? নতুন জামাই এভাবে কি গোমরামুখ করে রাখা যায় নাকি? দেখতে কত সুন্দর স্মার্ট। আর এদিকে মনে মনে পরমা বলে অব্রকে কোনোভাবে এখানে অপমানিত করা যাবে না, আমি যে করে হোক অব্রকে বাঁচিয়ে নেব। তখন সকলের সামনে বলে ওর শরীরটা একটু খারাপ, সেজন্য এরকম অবস্থা করছে। অন্যদিকে দেখা যাবে আদিত্যের বাবা কাপড় চোপড় মিষ্টি নিয়ে আসে, কিন্তু এর আগেই বাড়ি থেকে চলে যায় অব্র আর পরমা। এদিকে নিচে নেমে আসে আদিত্য আর সুদীপা। তারা দুজনে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বর্মা তখন আদিত্যকে বলে আদিত্য, তোমাকে এখন অন্য জায়গায় যেতে হবে। আসলে পরমা এই জিনিসপত্রগুলো নিতে ভুলে গিয়েছিল, সাথে তো অব্র গিয়েছে, এগুলো দিয়ে আসতে পারবে? এদিকে তখনই আবার একটু ঘাবড়ে যায় আদিত্য। আদিত্য চুপ করে দাঁড়িয়ে থাকলে বর্মা তখন বলে এত চিন্তা করছো কেন, পারলে হ্যাঁ, না পারলে না। সুদীপা তখন বলে উঠে হ্যাঁ পারবে অবশ্যই, আমরা তো মন্দিরে যাচ্ছি, বেশিক্ষণ হবে না, সেখান থেকে না হয় চলে যাবে। এই বলে তখন তারা সেখান থেকে চলে যায়। আর ওদিকে আদিত্যের বাবা এবং বর্মা তখন বলে আমার ছেলেটা কি করে এরকম হয়ে গেল, মেয়েটার কথা না হয় বাদই দিলাম। আর এদিকে পরমা ঘরের মধ্যে এসে কান্নায় ভেঙে পড়ে। বারবার মনে করতে থাকে অব্র যে তাকে বলেছে কোনোদিন মুক্তি দেবে না, কি করে এখন মুক্তিটা নেবে। এদিকে পরমার বাবা এবং মা সেখানে চলে আসে। পরমা কান্নায় ভেঙে পড়ে। পরমার মা এসে বলে কি হয়েছে মা, তুই এইভাবে কেন গুমরামুখ করে রেখেছিস, তোকে দেখলে তো আমার আর ভালো লাগে না। পরমা হাউমাউ করে কান্না ভেঙে পড়ে এবং বলে আমি আর ভালো নেই, আমি কোনোভাবেই ভালো থাকতে পারছি না, আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। এদিকে পরমার মা এবং বাবা বলে দেখ, তুই যদি ওই বাড়িতে অসুখী হোস, তুই যদি ওই বাড়িতে না থাকতে চাস, আমাদেরকে বল, আমরা কিছু একটা ব্যবস্থা করছি, আমরা তোকে এখানে নিয়ে আসবো। তারপরও তোর কষ্টগুলো কোনোভাবেই আমরা আর সহ্য করে নিতে পারবো না রে মা। এবারে তখন পরমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরমা তো জানে যে অব্র কোনোদিন তাকে ডিভোর্স দিবে না, আর এই কথাগুলো ভাবতে থাকে। আর তখন পরমা সকলের সামনে যখন এই কথাগুলো বলতে থাকে তার মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে, ঠিক সেই মুহূর্তে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে এদিকে মন্দিরে রূপা তার মা অর্থাৎ সুদীপাকে না পেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু তখনই আবার কুন্তলা তাকে দেখে ফেলে এবং তাকে গাড়ি ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট।